সম্মানিত আমিন ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা সারা পৃথিবীর আন্দোলনকারী ইসলামী নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখবেন জনাব ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুইটা একসাথে চলে গেছে, তাকবীর আর সালাম। আবার সালাম দিয়ে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 24তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই সম্মেলনের সম্মানিত সভাপতি, ফোরামের সম্মানিত সভাপতি প্রবীণ প্রকৌশলী জনাব গিয়াসউদ্দিন আহমদ, এখানে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, প্রকৌশলী সমাজের সম্মানিত নেতৃবৃন্দ, প্রকৌশলী ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। একটা মুক্ত পরিবেশে আজকে আমরা সবাই এখানে মিলিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কথা শুনতে পারছি, কথা বলতে পারছি, আলহামদুলিল্লাহ। আমাদের ভাবনা জাতির সামনে তুলে ধরতে পারছি, জাতির ভাবনা বোঝার সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকে যারা এখানে দুটি হলে বসে আছে, নিচতলা এবং এই তৃতীয় তলা মিলে, তারা সমাজের এমন একটি গুরুত্বপূর্ণ জায়গার মানুষ যাদের হাতে রাষ্ট্রীয় বাজেটের শতকরা 70% মাঠে ময়দানে বাস্তবায়িত হয়। বাংলাদেশের উন্নয়ন বলতেই প্রধানত বোঝায় ভৌত অবকাঠামোর উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এটা বিভিন্ন দিকে, রোড থেকে, রাস্তাঘাট থেকে শুরু করে খাল, ড্রেনেজ, এভরিথিং এর মধ্যে ইনক্লুডেড। মাটির উপরে যত উন্নয়ন হয়, কাঠামোগত উন্নয়ন, এই সবগুলা আপনাদের মাধ্যমে বাস্তবায়িত হয়। আমাদের দেশে কারিগরি শিক্ষার 3টা লেভেল রয়েছে। একটা রয়েছে ভোকেশনাল, তাদের ডিগ্রিটা, তাদের শিক্ষার মানটা একেবারেই প্রাইমারি লেভেলে, কিন্তু হাতে কলমে। তারাও সমাজের উন্নয়নে অবদান রাখে, কিন্তু তারা দক্ষ, অভিজ্ঞ যারা তাদের গাইডেন্সে। এরপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স যারা, তাদের জায়গা। মাঠে ময়দানে যতগুলা প্রকল্প, কর্মসূচি বাস্তবায়ন হয়, সবগুলা সরাসরি তদারকি কিন্তু আপনারাই করেন। এই তদারকিগুলা যারা বিএসসি ইঞ্জিনিয়ার তারা করেন না বা করতে পারেন না, যেটাই বলা হয়। তারা কিছু দাপ্তরিক হাইয়ার লেভেল দায়িত্ব পালন করেন, পলিসি তারা মেক করেন। আমরা মনে করি যে রাষ্ট্রীয় অবকাঠামো উন্নয়ন বাস্তবায়নে যাদের অবস্থান, তাদের সকল স্তরের প্রতিনিধি নিয়েই পরিকল্পনা তৈরি হওয়া উচিত। এমনকি যারা ভোকেশনাল ট্রেনিং নেন, তাদেরও 1-1 প্রতিনিধি থাকা দরকার, তাদের অভিজ্ঞতাকে ওইখানে সংযুক্ত করা দরকার। কিন্তু আমাদের ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র এত জটিল, ইভেন ইঞ্জিনিয়াররাও ইঞ্জিনিয়ারদের পলিসি নির্ধারণ করেন না। এই জায়গাটাকে অবশ্যই যদি আমরা ঠিক করতে না পারি, শুধু ইঞ্জিনিয়ারদের ব্যাপার না। এখানে আসার আগে আমি ছিলাম আমাদের ডক্টরস ফোরামের যারা, তাদের একটা সম্মেলনে। এখানে শুনলাম যে আলহামদুলিল্লাহ 1400-এর অধিক ডেলিগেট আপনারা অংশগ্রহণ করছেন। সেখানে 6000 ডেলিগেট ছিল। তারাও, তাদের একটি দুঃখ যে আমাদের পলিসি বানায় ব্যুরোক্রেটরা, আমরা বানাইতে পারি না। এখানেও যদি জিজ্ঞেস করি তাই দেখব। এখন আমাদের ব্যুরোক্রেসি, যেটা সিভিল ব্যুরোক্রেসি বা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যুরোক্রেসি, তারা অবশ্যই দক্ষ, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু তারা সর্ববিষয়ের বিশেষজ্ঞ তো না।
সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদেরকে যদি সম্পৃক্ত করে প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়, সেটা হয় অধিক সঠিক হবে, উপযুক্ত হবে, বাস্তবায়িত হবে, সুন্দর হবে। এমন এমন পরিকল্পনা মাঝে মাঝে আমরা দেখি যে একেবারেই বাস্তবতা বিবর্জিত, সেখানে কোনো ডাইনামিজম নাই, সেখানে বাস্তবতা নাই। আমরা বাস্তবধর্মী একটা সমাজ চাই। 26টা ক্যাডার আছে বাংলাদেশে, এর মাঝে 25 ক্যাডারের প্রতিনিধিরা কিছুদিন আগে আমাদের সাথে মিলিত হলেন। তাদেরও কষ্ট যন্ত্রণা খুব অনেক। সবার একই কথা যে আমাদের রিলিভেন্ট সার্ভিসের জায়গাটায় আমরা আমাদের পলিসি বানাইতে পারি না, আমরা আমাদেরকে প্রমোট করতে পারি না, মেলে ধরতে পারি না। এটার অবশ্যই বিজ্ঞানভিত্তিক সমাধান প্রয়োজন, বাস্তব সমাধান প্রয়োজন। সমাধানটা কে করবে? এখন যারা দায়িত্বে আছেন দেশে, তাদেরকে ক্ষমতাবান বলা যাবে না। তারা অল্প কিছুদিনের জন্য দায়িত্বে এসেছেন। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে কিছু জনগণ দেখতে চায়। কি চায়? কিছু মৌলিক বিষয়ের সংস্কার চায়, যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে, এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। আমরা এই ক্ষেত্রে এটা বলি নাই যে এই যৌক্তিক সময় 5 বছর হবে, এটাও বলি নাই যে 3 মাস হবে। আমরা বলেছি যে আপনারাও বিবেকবান, আপনারাও সুশিক্ষিত, আপনারা জন আকাঙ্ক্ষার দ্বারা তৈরি সরকার, সুতরাং আপনারা মানুষকে আশাবাদী করবেন, হতাশ করবেন না। তাদের কাছে এটাই আমরা চাই, সংস্কারটা সুন্দরভাবে করে যেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারেন। এই সংস্কারের জায়গায় কিছু আইনের সংস্কারও দরকার পড়বে, কিছু নিয়মকানুনের সংস্কারও দরকার। সাধারণত আমাদের দেশের ইতিহাস বলে, আমরা অন্য দেশে যাচ্ছি না, যে আমরা যখন বিরোধী দলে থাকি তখন আমরা জনগণের পক্ষে অনেক কথা বলি এবং বলি যে এই আইনটা গণবিরোধী আইন। কিন্তু আমরাই যখন আবার নির্বাচিত হয়ে কোনো সময় ক্ষমতায় যাওয়ার সুযোগ পাই, তখন এই কথা অন্তত 5 বছরের জন্য ভুলে যাই যে একদিন এটা বলেছিলাম। ফলে ওই কালো আইনগুলা তার জায়গায় থেকে যায়, থেকে আরো কালো কুচকুচে হয়। আগের সরকার এই কালো আইনের সুবিধা নিয়ে তার বিরোধী পক্ষকে দমন করে, পরের যারা আসে তারা আইসা ওইটাকে আরো অতীতের সমস্ত অভিজ্ঞতা একত্রিত করে কাজে লাগায়। আমি একদিন একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সেন্ট্রাল অফিসে বসা, তো যার সাথে বসেছি তিনি একজন ডাক্তার, তিনি সরকারি চাকরি করতেন, এরপরে রিজাইন করে তিনি চলে এসেছেন। বললেন যে আমাকে নিয়ে দিছে অমুক জায়গায়, আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় ওদেরকে পাঠাবো তালপট দিতে। বললাম বেশ, তো আপনাকে দেশের বাউন্ডারির ভিতরে রেখেছিল, আপনি একদম ঠেলা মেরে সমুদ্রের ভিতরে পাঠিয়ে দেবেন, তো ওরা তাইলে দুষ করছে কি? আপনি যদি এটা করেন তাইলে এরা তো তাই করেছে ভাই। এই যে মানে সবসময় নিজের দিকে টানার যে রাজনীতিটা, এই রাজনীতি কার্যত আমাদের দেশের অগ্রগতিকে কোমরে দড়ি বেঁধে পিছনের দিকে বেঁধে রেখেছে, সামনে যাওয়া যাচ্ছে না। আর যেটুকু বা ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে ব্যাপক ভিত্তিক দুর্নীতি হচ্ছে। কোনো একটা ছোট প্রকল্প তার স্টিপুলেটেড টাইমের ভিতরে শেষ হয় না। এটা হয় না যারা এই প্রকল্প অনুমোদন করে দিয়েছেন তাদের কারণেই হয় না, কারণ তাদের পেটের আংশিক ভরেছে, বাকিটা এখনো খালি আছে। টাইম বাড়লেই বাজেট বাড়ে, যৌক্তিক কোনো কারণ নাই যে কেন এটা দীর্ঘায়িত হলো। আর যদি সময় লাগবে তো আগে কেন এই টাইম সামনে রেখে আপনারা সময় ফ্রেম বাঁধেন নাই? এটা একেবারেই পরিষ্কার নেকেট যে শুধুমাত্র একটা গোষ্ঠী বা কিছু ব্যক্তির স্বার্থে
রাষ্ট্রকে ফুকলা করার জন্য, লুটপাট করার জন্য এগুলো হয়ে থাকে। এর সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই, কারণ আপনারা পুলিশ লেভেলে নাই। আপনারা শুধু করুণভাবে এই দৃশ্য দেখেন আর মনে মনে কষ্ট পান যে দেশের এই ক্ষতিটা হয়ে যাচ্ছে, সমাজের এই ক্ষতিটা হয়ে যাচ্ছে। এই জন্যেই আমাদের বার্তা হচ্ছে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন। আমরা সমাজের সর্বক্ষেত্রে আমরা সুবিচার চাই, একটা ভারসাম্যপূর্ণ সমাজ চাই, যেই সমাজে মানুষ মূল্যায়িত হবে তার মেধা, অভিজ্ঞতা এবং যোগ্যতার কারণে। এখানে কোনো দল দেখা হবে না, এখানে পলিটোক্রেসি চলুক, এটা আমরা চাই না। আমরা চাই মেরিটোক্রেসি চলুক। তো মেরিটোক্রেসির স্লোগান কি আমরাই শুধু দিই? না, অনেকেই দেন। কারো কথা শুনে মানুষ বলে যাচ্ছে দেখি তারা গেলে কি করতে পারে, মেরিটোক্রেসি হয় কিনা। আবার কারো কথা শোনা মাত্রই বলে যে হ্যাঁ আপনাদেরকে চিনা আছে, আপনারা কোন মেরিটোক্রেসি আমাদেরকে দিবেন। এই দুটোই আছে। কেন রাজনীতিবিদদের ব্যাপারে মানুষের এই দুর্বল, এই কষ্টদায়ক ধারণাটা হবে কেন? যদি রাজনীতিবিদরা স্বচ্ছতার জায়গায় থাকেন তাহলে জনগণ অবশ্যই তাদেরকে রেসপেক্ট করে। এখন আমাদের সমাজটা হয়ে গেছে এমন যে সবাই চতুর্দিকে এখন শুধু অধিকার আদায়ের স্লোগান তোলে। আপনারাও আশা করি মাঝে মধ্যে তুলেন, কারণ তুলতে তো হবে, না তুললেও হয় না। সবাই তুললো, আপনি চুপ করে থাকবেন, তাইলে সরকার মনে করবে এরা বোধহয় খুব ভালো আছে, এদের আর কিছু শোনা লাগবে না। তো মাঝে মাঝে আপনাদেরও একটু পুছা দিতে হয়। এটা আশ্চর্যের বিষয় যে জনগণের জন্য আপনার এই সার্ভিস, এটা হেলথ সার্ভিস বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, সোশ্যাল ওয়েলফেয়ার বলেন, অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বলেন, ফরেন সার্ভিস বলেন, যে সার্ভিসগুলো যে জনগণের জন্য, ওই দাবিতে জনগণের অংশটা খুঁজে পাওয়া বড় কঠিন। সব হলো যে অমুক ক্যাডারে এইরকম সুবিধা আছে, আমার নাই কেন, আমি আমারটা চাই। তুমি সেক্রেটারি পর্যন্ত হয়েছে, এখন আবার তোমার সিনিয়র সেক্রেটারি হতে হয় কেন? তো তোমার যে মেধা সেই মেধা তো আমার আছে, আমি নই কেন? এই কেনর জবাব কে দিবে এতগুলো? কেন এই কেনটা কেন? এই কেনটা এই কারণেই যে এখানে কোনো ন্যায় বিচার নাই। এই কারণে যেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে সেই সমাজে অধিকার বেশি চাওয়ার প্রয়োজন হয় না। যার যার অধিকার তার তার ঘরে, তার তার হাতে চলে যায়। আর আমাদের দেশে অধিকার পাইতে হলে শুধু দৌড়াদৌড়ি করলে হবে না, স্পিড মানিও দেওয়া লাগবে। আমাদের দেশে একজন কি বলবো, কলঙ্কই বলবো, একজন কলঙ্ক মার্কা অর্থমন্ত্রী ছিলেন। তিনি বলছেন ঘুষকে ঘুষ বলা যাবে না, এটাকে স্পিড মানি বলতে হবে। এটা না দিলে কাজে স্পিড আসে না। মানে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী বলে দিলেন যে তোমরা প্রয়োজন মতো ঘুষ খাও, এটা এখন থেকে আর ঘুষ না, এটা তোমাদের পাওনা, এটা স্পিড মানি। এখন এই স্পিড মানি লাগে কেন? স্পিড মানি দুইটা কারণে লাগে। বিভিন্ন সার্ভিসে যারা আছেন তাদের সামাজিক মর্যাদার বোধ লক্ষ্য করে জীবনটা স্বাভাবিক চলার জন্য তাদেরকে যেভাবে মূল্যায়িত করা দরকার, রিমিউনারেশন দেওয়া দরকার, সেইটা দেওয়া হয় না। ফলে তার চাহিদা পূরণ করার জন্য মানুষটা তখন যে খুব শক্তভাবে সততার উপর দাঁড়ানোর অঙ্গীকার করেনি, তখন কিন্তু ডান দিকে বাম দিকে হেলে যায়, হাত বাড়াতে শুরু করে। এরপরে একটা সময় আসে আর হাতও বাড়াইতে হয় না, হাতের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে। 2 নম্বর কারণ হলো সীমাহীন লোভ। মাচ এন্ড মোর আই নিড। যদি জিজ্ঞেস করা হয় হাউ মাচ ইউ নিড, তাহলে তার কোনো উত্তর কেউ দিতে পারবে না। যখন আমার চাই, আমার লাগবে, তখন তার হাত শুধু উপরের দিকে উঠতে থাকে। পারলে সে আল্লাহর আসমানটা টাচ করে ফেলে বা ধরে ফেলে, কিন্তু কেউ কি পারবে স্কাই টাচ করতে? পারবে না। এটা হলো হাউ মাচ আই নিড, এটার সমাধান যে পারবে না। কিন্তু এই মানুষটাই যদি বলে যে উইদাউট হোয়াট আই ক্যান ডু, কত কিছু ছাড়া আমি একটা সরল সহজ জীবনযাপন করতে পারবো, তার কিন্তু উত্তর আছে। তার মানে তার দৃষ্টিটা নিচের দিকে, হাত দিলেই সে মাটি পেয়ে যাবে, ধরতে পারবে। এই যারা হাউ মাচ আই নিড আর উই নিড, এদের জীবনে কোনো শান্তি নাই। টাকা এদের শান্তিকে একদম কবরস্থ করে দেয়।
কিন্তু উইদাউট হোয়াট আই ক্যান ডু এই ফর্মুলাতে যারা প্র্যাকটিস করে তারা অনাবিল শান্তি ভোগ করে। বাস্তব নমুনা দেখবেন, সারা দিন সকাল থেকে দুপুর পর্যন্ত একজন ঠেলাওয়ালা ঠেলা টানে, মানুষের মালপত্র টানে, গায়ের ঘাম ছড়ায়, তারপরে হয়তো ফুটপাতের একটা কলা আর একটা বনরুটি খেয়ে দেখবেন ওই ঠেলার উপরে সে ঘুমিয়ে পড়ছে, না দেখাইয়া ঘুমাইতেছে। আর যিনি দুই হাতে কামাই করতেছেন, পারলে আল্লাহ 4 হাত দিলে সেই 2 হাতও কাজে লাগাইতেন, ওনার ভাই আর ঘুম হয় না। কত জাতের সিডেটিভ খায়, তারপরে ঘুম তো ধরা দেয় না। কেন ঘুম হবে? কারণ আপনি তো যে পথে হাঁটছেন এটা ঘুমানোর শান্তির পথ না, অশান্তির। আপনি হাজার মানুষের অর্থ চুরি করছেন, আপনার আল্লাহর দেওয়া মেধাকে অপব্যবহার করে আপনার কলমের মাধ্যমে, আপনার মুখের মাধ্যমে আপনি শান্তি পাবেন কি? এখন সবার অবস্থাটা এমন, বিশেষ করে রাজনীতিতে আমরা স্লোগান দিই, আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর প্র্যাকটিস হলো দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে আমি বড়। আমি ঠিক আছি তো দেশ ঠিক আছে, আমি নাই তো কিসের দেশ আর কিসের দল? এই মানসিকতার পরিবর্তন না আনলে এই সমাজ পরিবর্তন সম্ভব নয়। কারে দিয়ে আসবে এই মানসিকতার পরিবর্তন? আল্লাহর ফেরেশতারা আনবে নাকি মানুষকে দিয়ে আনতে হবে? মানসিকতা হইল মানুষের সাথে সম্পর্কিত, মানুষের মধ্যেই চেঞ্জটা আনতে হবে। উইল বেল দ্য ক্যাট। তাহলে বিড়ালের গলায় এই ঘন্টা বাঁধবেটাকে? এটা বাঁধতে হবে আমাকে, এটা বাঁধতে হবে আপনাকে। যতদিন সাহস করে আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমি হালাল রুজির উপরে থেকেই লড়াই চালিয়ে যাব। সরকারি চাকরিতে যদি আপনার না বসায় ছেড়ে দেন, এই দেশে 3.5% মানুষ মাত্র সরকারি চাকরি করে, বাকি 96.5% মানুষ কিন্তু সরকারি চাকরি করে না। তো তারা কি খেয়ে বেঁচে এই সমাজে নাই? আছে। আপনি জব সিকার না হয়ে আপনি জব ক্রিয়েটর হন, জব প্রোভাইডার হন, আপনি পারবেন ইনশাল্লাহ। আপনার একটা সিদ্ধান্তের ব্যাপার শুধু এখানে। এক সময় আমি একটা ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরসে 6 বছর আমার বসার সুযোগ হয়েছে। তখন বড় বড় কোম্পানিগুলোকে অ্যানালাইসিস করা হতো, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, পটেনশিয়াল অ্যান্ড চ্যালেঞ্জেস, এগুলো নিয়ে অ্যানালাইসিস হতো। আমরা দেখলাম সেই সময় দেশে 26টা বড় মাপের কোম্পানি ছিল, এর মধ্যে 23টা কোম্পানি হাতে 100 টাকা 150 টাকা নিয়ে যাত্রা শুরু করেছে, এবং তার আমলেই সে মিলিয়নার হয়েছে। এই 23টা কোম্পানির মধ্যে আমরা 9টা কোম্পানি পেয়েছিলাম যে তারা কঠিনভাবে সততার উপর টিকে আছে, এবং তারা কখনো ব্যাকড্রপে পড়ে নাই, তারা অল্প অল্প হলেও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাইলে সততার বাস্তব উপকার নিচ্ছকে এখানে দেখা গেল। যারা এখন এখানে ইঞ্জিনিয়ার আছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনাদের মধ্যে অনেকে আবার পরে বিএসসিও করেন, ভালো, আলহামদুলিল্লাহ। আমরা সবসময় এনকারেজ করি শিক্ষাকে। তো তারা তো 100 টাকা নিয়ে শুরু করতে পারে, অসুবিধা নেই তো। এই জন্যে মানি নট দ্য ম্যাটার, ইউর ইন্টেনশন ইজ দ্য ম্যাটার। আপনি কোন ইন্টেনশনে কি চিন্তা করছেন, এই জায়গায় আপনি শক্ত হয়ে গেলে আপনি দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনি শক্ত হতে না পারলে আপনার দাঁড়ানোর কোনো পথ খোলা থাকবে না। তবে বলবেন যে সবাই যদি চাকরি শুধু সৃষ্টি করতে থাকে তো চাকরি করবে টাকে, না মানুষ পাওয়া যাবে, সমস্যা হবে না। এই দুটা মিলেই সমাজ চলবে ইনশাআল্লাহ। আমি এই ভাইদেরকে অনুরোধ করবো যে আসুন, লেট বি ইনোভেটিভ। আমরা নিজেদের থেকে উদ্যোক্তা হই, কিছু ভালো চিন্তা করি দেশকে কিছু দেওয়ার জন্য। এবং এই জায়গায় রিসার্চের দরকার আছে। আমাদের দেশে রিসার্চ নাই, কিন্তু রিসার্চের ফান্ড একটা অ্যালোকেশন হয়। রিসার্চের ফান্ড নিয়ে যারা ফান্ডটা রিসিভ করে তারা চিন্তা করে, রিসার্চ করে বের করে যে সহজে কিভাবে এটা খাইতে হবে। এই রিসার্চের ফান্ডটাকে ইউটিলাইজ করে কিভাবে দেশকে কিছু দিতে হবে, এই চিন্তা কম। তবে আমি ধন্যবাদ জানাই, মন খারাপ করবেন না, যা বাস্তব তাই বলতে হবে, যে আমাদের দেশের কৃষিবিদরা দেশকে কিছু দিয়েছেন। তাদের কন্ট্রিবিউশনকে কেউ অস্বীকার করলে চোখ বন্ধ করে থাকার সামিল হবে। কিন্তু আমরা ডাক্তাররা পারলাম না কেন?
ইঞ্জিনিয়ার সাহেবরা আমরা পারলাম না কেন? আমরা তো জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে যাচ্ছি সব কিছুতে। আমরা কেন কিছু সৃষ্টি করতে পারলাম না? এই আত্মসমালোচনাও আমাদের হওয়া উচিত। মেধার দিক থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পরে সায়েন্সের ছাত্ররা ফার্স্ট অপশন দেয় ইঞ্জিনিয়ারিং অথবা ডাক্তারি, এরপরের অপশন হয়তো দেয় এগ্রিকালচার, তারপরের অপশন দেয় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন সাবজেক্ট। তো এই মেধার উচ্চশিখরে যাদের অবস্থান তারা কেন ব্যর্থ হলাম? মেধার দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে যাদের অবস্থান তারা দিতে পারলো, আমরা কেন পারলাম না? অবশ্য কৃষিতে আরও দেওয়ার অনেক প্রয়োজন আছে এবং জায়গাও আছে। আমি তাদেরকে অনুরোধ করেছি যে দেখেন, আমাদের ছোট্ট দেশ, বিপুল সংখ্যক পপুলেশন, এখানে দুইটা ইন্ডাস্ট্রি সমান্তরাল আমরা যদি গ্রো না করাই তাহলে এই দেশ সার্ভাইভ করবে না, আমাদের ডেভেলপমেন্ট হবে না। ডেভেলপমেন্ট হইলে এটা সাস্টেইনেবল হবে না। একটা ইন্ডাস্ট্রি হচ্ছে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, আর একটা ইন্ডাস্ট্রি হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি। এই দুইটা ইন্ডাস্ট্রিকে যদি প্যারালাল আমরা গ্রো না করাইতে পারি তাহলে কিন্তু দেশ সার্ভাইভ করানো কঠিন হবে। তাছাড়া বিশ্ব এখন কোথায় চলে গেছে? এই দুই ইন্ডাস্ট্রিকে আগামীতে নিয়ন্ত্রণ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের দেশে সেইটারই কি উদ্যোগ আমরা নিয়েছি? কি রাষ্ট্রভাবে নিলাম, নাকি আমরা রাষ্ট্রের বাইরে গিয়ে প্রাইভেট নিলাম? কোনো জায়গায় তো আমরা এখনো তৈরি করতে পারিনি। তো আমরা তো এরকম করলে পিছনেই পড়ে থাকবো। এই সমস্ত জায়গায় ফোকাস করতে হবে এবং এখানে লিড নিতে হবে সরকারকে। মূলত সরকার শুধু রাস্তাটা দেখাই দিবে আর আমাদের রাস্তাটা আটকাবে না। পদে পদে রেড টেপ দিয়ে, লাল ফিতা দিয়ে আমাদেরকে আটকায় রাখবে না। তাহলে এই জাতি আপন গতিতে বহুদূর সামনে চলে যাবে। তার প্রমাণ হচ্ছে যে এই জাতির সন্তানেরা বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে তারা ওয়ান্ডারফুল কন্ট্রিবিউশন রাখছেন। তাহলে এই দেশে পারবে না কেন? পারে না শুধুমাত্র একটা কারণে, যে পরিবেশের অভাব। এই পরিবেশটা নিশ্চিত করতে হবে। আমরা আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাবো, আসুন দেশটা আমাদের সবার, দেশকে আমরা ওন করি। দেশকে ওন করে আমরা দেশের জন্য কিছু করলে নিজের জন্য করা হবে। যখন নিজের জন্য কিছু করব, নিজেকেও ধ্বংস করব, দেশকেও ধ্বংস করব। ওই চিন্তা না করে দেশের জন্য করি, তাহলে এর অংশটা আমিও পাবো। এবং মানুষকে কাজ খুঁজে বের করে, যে যোগ্য মানুষ। আমাকে অনেক সময় আমার কিছু কিছু সহকর্মী বলেন যে একটু কম ঝামেলা বা দায়িত্বপূর্ণ একজন মানুষকে আমাদের জন্য সাহায্যকারী দেন। তা আমি হাসতে হাসতে বলি, আমি কি একজন অপদার্থকে দিব? বুঝলাম না। আমি বললাম যে কাজের মানুষ আবার কম ব্যস্ত থাকে কিভাবে, আমার তো বুঝে আসে না। ওরে তো কাজ খুঁজে পাগল করে বানায় যে এই কাজ তোমার, ওই কাজ তোমার, এইটা তোমাকে করতে হবে, এবং সে তো ব্যস্ত থাকে। সুতরাং যদি কারো কাছ থেকে কিছু পেতে চাও, তাহলে যে মানুষটা ব্যস্ত তার কাছে যাও। একজন তো ব্যস্ত না, বেকার এই কারণেই যে সে আসলেই কোনো কাজের যোগ্য না। তো তারা নিয়ে তুমি কি করবা? কিছুই তো করতে পারবা না। বন্ধুগণ, আরেকটা কথা স্মরণ করে দিয়ে আমি আমার কথা শেষ করব। এই যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে মেধার বিকাশের এই জায়গায় নিয়ে আসলেন, এখানে আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহর দান মেধা হইল সবচেয়ে বড় উপহার আমাদের জন্য। এরপরে আমাদের মা বাবাদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের পরিশ্রম। তো মা বাবা তো আমাদের পিছনে ইনভেস্ট করেছে। আমরা অনেকে মনে করি যে আমার এই অর্জনটা আল্লাহ তো যতটুকু দিয়েছেন, বাকিটা আমার পরিবারের বা আমার মা বাবার। আমি এটা স্বীকার করি না। অবশ্যই আমার মা বাবার অবদান আছে এবং মেজর অবদান তাদের, তবে আমার পিছনে 18 কোটি মানুষের অবদান আছে। রাস্তার যে ভিক্ষুক বন্ধুটি বা আমার বোনটি জনে জনে দুয়ারে দুয়ারে হাত পেতে যে ভিক্ষা নেয়, 10-20 টাকা, 100 টাকা, তারও তো পেট আছে, পিঠ আছে, তারও অসুখ বিসুখ হয়। এই জন্য তাকেও দোকানে যেতে হয়, জিনিস কিনতে হয়। যখন কিনে সে কি বেড দেয় না? তো এই ট্যাক্স কোথায় যায়? রাষ্ট্রের ট্রেজারিতে আসে। তো রাষ্ট্রের ট্রেজারিতে কি পেশাভিত্তিক সাজাইয়ে রাখা হয়েছে যে ডাক্তারদের এইটা, ইঞ্জিনিয়ারদের এইটা, শিক্ষকদের এইটা, তারপরে যারা এগ্রিকালচারিস্ট তাদের এটা, এরকম রাখা হয়েছে? ট্রেজারির সব টাকা এক জায়গায় জড়াই গেছে। তা আপনি আমি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, ওই প্রাইমারি স্কুলের প্রত্যেকটা ইট, বালু, নুড়ি, পানি, সিমেন্ট, রড, মিস্ত্রির হাত, সব কিছুতে সবার সাথে ওই ভিক্ষুকের ট্যাক্সের টাকাও আছে।
সুতরাং মানুষকে ভিক্ষুক হিসাবে, কম শিক্ষিত হিসাবে, সমাজের অবহেলিত অংশের মানুষ হিসাবে অবহেলা করার কোনো সুযোগ নেই। কারণ আমরা মরেলি পাও এই মানুষের প্রতি আমাদের দায় পরিশোধ করতে। যদি সমাজের প্রত্যেকটা শিক্ষিত বিবেকবান মানুষ এই দৃষ্টিকোণ থেকে যদি মানবতাকে সামনে রাখে, মানুষকে সম্মান না করে, সে পারবে না। আর যেই সমাজে মানুষগুলো মানুষকে সম্মান করে ভালোবাসে, সেই সমাজকে আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে, তার রহমত দিয়ে, তার বারাকা দিয়ে অনেক উপরে উঠে নেন। এই জায়গাটাই আমাদের সর্বনাশ হয়ে গেছে। এই জন্য আমাদের একটা মানবিক সমাজ গড়ার খুবই প্রয়োজন, যাতে মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। আপনাদের মাধ্যমে সেই পরিবেশটা শুরু হোক। আপনারা এর বিগিনার হন, স্টার্টার হন, পায়োনিয়ার হন, ককপিটে বসুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্বাস্থ্য দান করুন। পেশায় আপনারা যাতে দেশের জন্য, মানবতার জন্য অবদান রাখতে পারেন, সেই মেধার জায়গাটা আল্লাহ বরকত দান করুন। আমিন। এবং আল্লাহ আপনাদেরকে তাইয়িব হায়াত দিয়ে অন্তর্দৃষ্টি সম্পন্ন একজন বিবেকবান মানুষ হয়ে জাতিকে সেবা করার তৌফিক দান করুন। আপনাদের সঙ্গত সকল দাবির সাথে আমরা একমত। দাবি কখনো পূরণ হয়, কখনো একটু অপেক্ষমান থাকে। আমরা এখন যে সরকার আছে, সরকারের কাছে আহ্বান জানাবো যে সরকার যেন যৌক্তিক দাবিগুলোকে হিসাবে নিয়ে অতি দ্রুত তার সমাধান দেয়, ঝুলাইয়ে না রাখে। যদি এই সরকারের আমলে না হয়, পরবর্তীতে আমরা যদি সরকারে কোনো দায়িত্ব পালনের সুযোগ পাই, আমরা চেষ্টা করব আপনাদের সাথে বসে বিষয়গুলোকে হৃদয়ঙ্গম করার এবং তার সলিউশন বের করার। কারণ সমাজ হতে হবে ইন্টারেক্টিভ, পারস্পরিক যোগাযোগ, এর মাধ্যমে এই সমাজকে বিল্ড আপ করা সম্ভব। যদি আমরা না যাই, তাহলে যারা যাবে, আমরা আপনাদের সাথে সঙ্গত দাবিগুলোতে একাত্মতা ঘোষণা করে আমরাও আওয়াজ তুলব ইনশাআল্লাহ, যাতে আপনাদের দাবি পূরণ হয়। তবে আমি আবারও অনুরোধ করব, শুধুমাত্র অধিকারের দাবি না করে জনগণের সেবার দাবিটাও আপনারা সাথে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।